এসআইআর আতঙ্কে মৃতের বাড়িতে তৃণমূল প্রতিনিধিরা। ভাঙড়ে মৃত্যু হয় শফিকুল গাজীর। তার বাড়িতে এবার তৃণমূল প্রতিনিধিরা যান এবং এসআইআর আতঙ্কে মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের কথাও বলেন তারা। এটা তাদেরকে বলে দিও যেন অন এন্ড অফ এদের সাথে পরিবারের সাথে যোগাযোগ রাখে। কোনো অসুবিধা হলে এখানকার কাকুদের সাথে যোগাযোগ, আমরাও তোদের যোগাযোগ রাখতে হবে না, আমরাই তোদের এখানে আমাদের যারা নেতৃত্ব আছে তারা তোদের সাথে যোগাযোগ রাখবে। আদি বাড়ি মিনাখায় ছিল, এখানে এসে ছোট্ট ব্যবসা করতেন, ফুচকা বিক্রি করতেন। যেহেতু তার বাবা মার নাম ছিল কিন্তু তার নাম ছিল না, দিনের পর দিন আতঙ্কিত থাকতেন। স্ত্রীকে বলতেন যে আমাকে কি তাহলে বাংলাদেশ চলে যেতে হবে? কি অপরাধ ছিল এই মানুষটা? বিজেপির সরকার, অসভ্য বর্বর একটা সরকার, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত করছে। গোটা ভারতে ভোট চুরির সবচেয়ে বড় নতুন কৌশল হচ্ছে এই এসআইআর, নির্বাচন কমিশনকে ব্যবহার করে। আর এর বলি হচ্ছে বাংলার সাধারণ মানুষ। শুধু ভাঙড় তো নয়, কুলপিতেও এসআইআর আতঙ্কে মৃত্যু হয় এমনটাই অভিযোগ ওঠে। এসআইআর আতঙ্কে মৃতের বাড়িতে তৃণমূল প্রতিনিধিরা। কুলপিতে মৃতের বাড়িতে তৃণমূলের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিস উদ্দিন। আনিস, কি বললেন তৃণমূল প্রতিনিধিরা সেখানে গিয়ে? একেবারে দেখো, কুলপির যে কালীচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক, এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয় এমনটাই অভিযোগ ছিল পরিবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ একটি প্রতিনিধি দল মৃতদের সঙ্গে দেখা করেন এবং ভৌমিক মোতরাবুলের সাংসদ বাপি হালদার সহ স্থানীয় বিধায়ক সঙ্গে দেখা করেন এবং পরিবারের আর্থিক সাহায্য তুলে দেন, পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত বিষয়ে কিন্তু বার্তা দেওয়া হয়। এবং পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তৃণমূল নেতৃত্ব এবং এলাকার জনপ্রতিনিধিরা প্রথম থেকেই ছিলেন এবং তারা আশ্বাস দিয়েছেন, তারই পাশাপাশি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তারা। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে ওনাদেরও বলেছি, পাশের আশেপাশের সমস্ত মানুষদেরই বলেছি আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। প্রয়োজনে আন্দোলন করতে দিল্লি যাব, প্রয়োজনে আইনের দ্বারস্থ হব, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করব, কিন্তু মানুষের মানবাধিকার কাটতে আমরা দেব। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড তারপরে বাইরে বার করে দেয়। এনআরসির পদক্ষেপ নির্বাচন কমিশনকে দিয়ে করানোর প্রক্রিয়া শুরু করেছে। এসআইআর এর মাধ্যমে সারা বাংলার মানুষকে ভয় দেখানো হয়েছে। সঙ্গে কথা হয়েছে, আর্থিক সহায়তা কিছু করেছে, বলে গেছে পাশে আছি, থাকবো বলে গেছে। আমার বৌমার যে একটা ব্যবস্থা করে দেওয়ার কথা দিয়ে গেছে। এসআইআর নিয়ে আমার বৌমার লিস্টে নাম নেই, ওই তিনের লিস্টে আমার ছেলেরও নাম নেই। আমার ছেলের সঙ্গে শুক্রবার রাত্রে শুধু একবার বলছে, আবার আমি তো বেঁচে যাবো, কিন্তু তোমার বৌমার উপায় কি? সাঁইথিয়াতেও প্রায় একই রকমই ঘটনা, এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবং মৃতের বাড়িতে আজ তৃণমূলের প্রতিনিধিরা। সাঁইথিয়ায় মৃতের বাড়িতে তৃণমূলের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে সুপ্রতিম রয়েছে, আরো বিস্তারিত বলবে সুপ্রতিম। দেখো, সাঁইথিয়াতেও কয়েকদিন আগে মৃত্যু হয় বিমান প্রামাণিকের এবং সেটা যখন আজকে তার বাড়িতে এসেছিলেন পরিবহন মন্ত্রী, আজকে সাঁইথিয়াতে তার বাড়িতে এসেছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং তার সঙ্গে বিধায়ক লীলাবতী শাহ তিনিও ছিলেন এবং বিমান যিনি মারা গেছিলেন বিমান প্রামাণিক, তার সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের লোক যেটা জানিয়েছেন যে তার ভোটার কার্ড বিমান প্রামাণিক থাকলেও তার 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে বিমান পাল এসেছিল এবং সেই কারণে কিন্তু তিনি আতঙ্কগ্রস্ত ছিলেন এবং হৃদরোগে আক্রান্ত তার মৃত্যু হয়। এবং মন্ত্রী যেটা জানিয়েছেন যে শুধু তিনি নয়, গোটা জেলার তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে এবং যে কোনো সাহায্যে তাদের পাশে থাকবেন। তবে এই ধরনের যে ঘটনা, সেই ধরনের ঘটনায় যে নির্বাচন কমিশনের যে ভুল, সেটাকেও কিন্তু মন্ত্রী তুলে ধরেছেন। বেশ, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের প্রায় 17 জনের মতো মানুষ এই এসআইআর এর আতঙ্কে প্রাণ হারিয়েছে এবং ইনিও তাই। এটা মর্মান্তিক এবং এই যে এইভাবে মানুষের জীবন নষ্ট, এটা দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। ছেলেকে হারিয়েছেন, তিনি শোকগ্রস্ত, মা রয়েছেন, ভাই রয়েছেন, তাদের পাশে সব রকম ভাবে তৃণমূল কংগ্রেস থাকবে। ফর্ম নিয়ে এসেছে, ফর্মে ছিল পাল টাইটেল, কিন্তু আমাকে বলেনি। পরে মায়ের কাছে শুনলাম যে খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছিল 3 দিন ধরে। ওই ফর্ম নিয়েও চারিদিকে গিয়েছিল, সবাই বলেছে যে আশ্বাস দিয়েছে যে আমি ভুল সংশোধনটা আমি সংশোধন করে দেবো। হঠাৎ বুধবার রাত্রে ওইখানে খাটে শুই এবং বুকে ব্যথা ওঠে। ব্যথার পরে তো আমাকে বলে যে ভাই আমি তার বাঁচবো না, মারা যাবো। আমার কি হলো? বলছে আমি আমার বুকে ব্যথা করছে। আমি সঙ্গে সঙ্গে বলে হসপিটাল যাবি? বলে হসপিটাল। সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাই। হসপিটাল নিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। রাজ্যে এসআইআর এর মাঝেই সিএ ক্যাম্প। বারাসাতে বিজেপির সিএ ক্যাম্প। 6 নম্বর ওয়ার্ডে বিজেপির সিএ শিবির।
সিএ আবেদনে শিবিরে লম্বা লাইন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঠিক কিরকম ছবি? দেখো, এসআইআর আবহে চলছে সিএ ক্যাম্প বারাসাত 6 নম্বর ওয়ার্ডে কানাপুকুর এলাকায়। সেখানে ভারতীয় জনতা পার্টির দ্বারা এই সিএ ক্যাম্প করা হচ্ছে এবং সেই ক্যাম্পে লম্বা লাইন, প্রায় হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে আসেন। মূলত বাংলাদেশ থেকে বিভিন্ন রকম ভাবে ধর্মরক্ষার স্বার্থে যারা এবারে চলে এসেছেন 2007, 10 এবং 2013 সালে ভারতে এসেছেন এবং একাধিকবার কিন্তু আবেদন করেছে, কোন রকম ভাবে তারা এই নাগরিকত্ব পাননি। তার জন্য এই সিএ ক্যাম্পে তাদের আসা এবং সেখানে লম্বা লাইন, সকাল থেকে দেখা যাচ্ছে লম্বা লাইন এবং সবাইকে এই সিএ অর্থাৎ এই নাগরিকত্ব দেওয়ার জন্য এই ক্যাম্পে লম্বা লাইন দিয়েছেন এবং তারা খুশি। তার কারণ এর আগে একাধিকবার আবেদন করে কোনো নাগরিকত্ব পাননি, এবারে তাই লম্বা লাইন দিয়েছেন সকাল থেকে এবং তারা সেখানে গ্রহণ করছেন ফর্ম। ফলে এবার হলেও কিছুটা হলেও তারা আশ্বস্ত হচ্ছেন যে তাহলে এবার হয়তো নাগরিকত্ব ফর্ম পাবেন বা নাগরিকত্ব পাবেন। তার জন্য এই লম্বা লাইন বারাসাত 6 নম্বরের কানাপুকুর এলাকায়। বেশ, ধন্যবাদ। এখন বললো যে সিএর মাধ্যমে নাম করলে তাহলে নামটা উঠবে, নাগরিকত্ব পাবো। এই কত সালে? 7 সালে অবৈধ পথে। ওই তো অত্যাচারের কারণেই চলে এসেছে। ভালোই হবে, নাগরিকত্বটা পাবো। 13 সালে এসেছিলাম। কারণ ছিল ওই অত্যাচার ছিল, তাই চলে এসেছি। এরা বলছে নাগরিকত্ব করো, ভালো হবে, সিএর আড়তে আসবে, নাগরিকত্ব কার্ড দেবে, সেজন্যই বলছে ভালো সুবিধা হবে, সেটাই মনে হচ্ছে। চন্দ্রকোনার খবর দেখাবো। চন্দ্রকোনায় সারের কালোবাজারি, সরকারি ভর্তুকির সার চড়া দামে বিক্রি করা হচ্ছে। বস্তা পিছু 300 থেকে 400 টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠছে। চন্দ্রকোনায় অসাধু ব্যবসায়ীদের রমরমা কারবার এবং তারই সঙ্গে কৃষকদের দেয়া হচ্ছে না পাকা রসিদ, এমনটাও অভিযোগ উঠছে। চড়া দামে সার কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কৃষকরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, এই যে অভিযোগ উঠছে, এই বিষয়টা প্রশাসন জানে? কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়েছে কি? দেখো অনিন্দিতা, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, এই বিষয়ে আমরা ঘাটালের মহকুমা শাসক ওনার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি বলেন যে পুরো বিষয়টি আপনাদের কাছ থেকে জানলাম। আমি নতুন মহকুমা শাসক হিসাবে জয়েন করেছি, আমি কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি এবং দ্রুত যাতে করে এই কৃষকরা তাদের ন্যায্য মূল্যের রাসায়নিক সার পায় তার ব্যবস্থা নেব। দেখো অনিন্দিতা, এই বিষয়টি, এই যে কৃষকদের চড়া দামে রাসায়নিক সার কিনতে হচ্ছে, এটি কিন্তু প্রতি বছরের ঘটনা। এই শীতকালে অর্থাৎ চন্দ্রকোনায় আলু চাষের গড় হিসেবে পরিচিত, সেখানে কিন্তু আলু চাষ করেন কৃষকেরা। বর্তমানে আলু চাষের কাজ শুরু হয়েছে এবং সেই আলু চাষের জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সার কিনতে হয়। সেই সার কিনতেই তাদেরকে বেশি টাকা খরচা করতে হচ্ছে। যেখানে সরকার তাদের জন্য ভর্তুকি দিয়ে সারের ব্যবস্থা করেছে, সেই সার কিন্তু তারা প্রিন্ট রেটের থেকে 300-350 টাকা বেশি দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে। তারপরে তাদেরকে কোনো পাকা রসিদ দেওয়া হচ্ছে না। এই বিষয়ে কিন্তু আমরা যখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করি তখন কিন্তু জানতে পারি যে খুচরো ব্যবসায়ী, যেসব গ্রামের ব্যবসায়ীরা রয়েছে, তারা বেশি নিচ্ছে। কেন? তারা কিন্তু দাবি তুলছে যে তাদেরকেও বেশি দামে কিনতে হচ্ছে মহাজনদের অর্থাৎ ফোড়েদের কাছ থেকে। পুরো বিষয়টি নিয়ে কিন্তু আমরা যে মহকুমা প্রশাসনকে জানিয়েছি। এখন দেখার, কৃষকরাও চাইছেন যে জেলা মহকুমা প্রশাসনের আধিকারিক এবং কৃষি দপ্তরের আধিকারিকরা তারা যৌথভাবে অভিযান চালিয়ে যাতে করে তাদের এই ন্যায্য মূল্যে সার কিনতে পারে সেই ব্যবস্থা করুক প্রশাসন। অনিন্দিত, বেশ, ধন্যবাদ সুকান্ত। আমাদের কাছ থেকে নিয়েছে তখন 1650। এইটার তো প্রিন্ট আছে আপনার 1389। এই শার্টটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। দিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? 1389। এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল, এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে।